অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু ভালা নিয়েই আছি এবং আজ প্রথম আলো ক্যাফে লাইভে আমি মৌসুমী মৌ হাজির হয়েছি জনপ্রিয় এই গানটির কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বিকে নিয়ে। স্বাগত প্রথম আলো ক্যাফে লাইভে। কেমন আছেন? ভালো আছি বেশ। খুব মিষ্টি করে বললেন ভালো আছেন বেশ, কিন্তু যে পরিমাণ ঝড়ঝাপটা আপনার উপর দিয়ে যাচ্ছে সেটা তো আমরা সকলের জানা, বিশেষ করে আপনার ভক্তবর্গদের সবার জানা। সত্যি বলতে আসলে যত ঝামেলাই হোক, যত বিপদই আসুক, নিজেকে স্থির রাখা, স্থির তো আসলে হয় না, মূলত অস্থিরতা থেকে দূরে রাখা, এটা ভালো লাগে। আধ্যাত্মিক কথাবার্তা সব যে বিষয়টি নিয়ে এত আসলে আলোচনা সমালোচনা গুঞ্জন, যে আপনার যে জনপ্রিয় যে গানটি আমি একদম শুরুতেই যে 4টি লাইন বললাম, তো এই গানটি নিয়ে আসলে গীতিকার সুরকার নিয়ে সমস্যাটা হয়েছিল এবং আপনি একটা লাইভে এসে বলেছিলেন যে টিটু পাগলার কথা এবং মাহবুব শাহ টিটু পাগলা দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে আসলে কে গানটির প্রকৃত সুরকার এবং গীতিকার। তো আপনার মুখ থেকেই শুনি। এটা আসলে যেটা হয় যে প্রথমে 2017 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে আমি মাহবুব শাহর বাড়িতে যাই প্রথম। মাহবুব শাহর কাজিন, আমার পরিচিত বড় ভাই, তো ওনার মাধ্যমে যাওয়া। সেখানে বাড়ি কোথায়? বিক্রমপুরে। আচ্ছা আচ্ছা, এটা বিক্রমপুরের শ্রীনগর। তো মাহবুব শাহ সেখানে এই গানটা করে রাতের বেলা, জাস্ট ঘরে হারমোনিয়াম নিয়ে বসে আমরা 3-4 জন ছিলাম। তো গানটার শেষের অন্তরাটা তো উনি একটা অন্তরা গায়। গানটা ভীষণ ভালো লেগে যায় আমার। এবার বাসায় এসে অনেক ইউটিউবে খোঁজাখুঁজি, বা আমার একটু এরকম নেশা বলতে পারেন যে একটু পুরোনো গানগুলোকে খোঁজা, বা আমার ইউটিউব চ্যানেলে যারা গান শোনে আমার হয়তো দেখলে পাবে যে একটু পুরোনো গানগুলো আমি চেষ্টা করি অপ্রচলিত অপরিচিত গানগুলোকে তুলে আনার। তো সেই জায়গা থেকে খুঁজলাম, পেলাম না, মাহবুব শাহর সাথে যোগাযোগ করতেও পারলাম না। এবার আরো 1-1.5 মাস পরে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, মানে এটা তাহলে 2018 কথা, 18 ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মাহবুব শাহর বাড়িতে একটা ওরস বা একটা অনুষ্ঠান হয়। তো সেখানে আমি আমন্ত্রিত হলেন, মানে গেলাম আর কি, সবাই মিলে। সেখানে কিছু ছোট ভাই, যারা যে বললাম কাজিন মাহবুব শাহর, সজীব ভাই, ওনার সাথে আমরা ওনাদের বাসায় আড্ডা দিই, বেশ কয়েকজন, সবাই মিলে আমরা গেলাম। তো সেখানে গিয়ে রাতের বেলা কথা হয় মাহবুব ভাইয়ের সাথে যে ভাই ওই গানটা তো শুনেছিলাম, গানটা ভীষণ ভালো লাগলো, গানটা যদি আমাকে লিরিক্সগুলো দিতেন আমি গাইতাম। আমি ভেবেছিলাম গানটা শাহ আব্দুল করিম, লালন বা এরকম প্রবীণ কোনো গীতিকবির গান, লেখা গান। হ্যাঁ। এবার গানটা যখন শেষের অন্তরা উনি আমাকে বলছিলেন আর আমি মোবাইলে নোটপ্যাডে টাইপ করছিলাম, তো উনি শেষের অন্তরাতে গিয়ে লিখলেন মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা। আমি বললাম যে মাহবুবটা কে, নাম তো শুনে, তো বললো যে আমারই। ও আচ্ছা, আপনার এটা, স্বাভাবিক, অবাক হয়ে গেলাম। এবার তারপরে যেটা হয় যে ওই মাসেরই 6 তারিখে আমি এরপরে বললাম যে মাহবুব আমি তো গানটা গাইবো। ঠিক আছে, নিশ্চয়ই গাইবে। এবার 6 তারিখে আমি গেলাম শ্রীমঙ্গলে। আমার একটা ছোট ভাইয়ের সাথে চাপাচাপি নিয়েই গেলাম। মানে চাপাচাপি বলতে কিরকম, যে আমি যাব না বিকজ আই হ্যাভ নো মানি ইন দিস টাইম। সো ওটা তো ওকে বলতে পারছিলাম না যে আমার কাছে টাকা নেই। তো শেষে মনে হয় বুঝতে পারে, ও বলে যে ভাই সব খরচ আমার, আপনি শুধু আমার সাথে যাবেন, আমার বাবা মা ওইখানে থাকে, আপনাকে দেখতে চেয়েছে। ঠিক আছে। এবার ট্রেনে করে আমরা সকালবেলা গেলাম, 11টার মধ্যে পৌঁছালাম শ্রীমঙ্গলে। ওর বাবা ওইখানে বিজিবির চাকরি করে, সজল ওই ছেলেটার নাম। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি আবার সন্ধ্যায় ফিরে আসবো ঢাকাতে। দুপুরবেলায় চা বাগানে গেলাম। তো গিয়ে জাস্ট গানটা মনে পড়লো যে গানটা একটু ভিডিও করি বা গাই। ভিডিও করেছিলেন আপনি? আমার মোবাইল দিয়ে ভিডিও করা। তারপরে ইউটিউবে 7 তারিখে, পরের দিন ঢাকা ফিরে 7 তারিখে আমি গানটা আপলোড করি। তার তো কিছুদিন পরে 3 কোটি, মানে প্রচুর, এরকমটা আর কি। আমার নিজের চ্যানেলে প্রায় 9 মিলিয়ন এবং ইগল মিউজিকের ব্যানারে করা হয় পরে, সেটা ওখানে 20 মিলিয়নের মতো। সো এটা যেটা হয় যে এটার পরে গানটা যখন অনেক বেশি পরিচিত হয়ে গেল, মাসখানেক পরে, আমার আপলোড করার প্রায় মাসখানেক, মানে 1 মাসের বেশি হবে না, আবার কমও হবে না, অথবা 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম একটা সময়, যখন গানটা ভাইরাল প্রায়, সেরকম মোমেন্টে আমাকে অবিনাশ বাউল, আমি অবিনাশ দা বলে ডাকি। তো অবিনাশ দা আমাকে ফোন দিয়ে বলল যে রাব্বি, গানটা তো আসলে টিটু পাগলের, মাহবুব শাহর না। স্বাভাবিক ধাক্কা খেয়ে গেলাম, খুব স্বাভাবিক। তো এবার যেটা হয় যে আমি বললাম ঠিক আছে অবিনাশ দা, আপনি টিটু পাগলকে নিয়ে আসেন, আমরা কথা বলি। আসলো অবিনাশ দা টিটু পাগলকে নিয়ে। টিটু পাগল প্রচন্ড ইমোশনাল, রাব্বি ভাই আমার গানটা এরকম ভাবে, এই অবস্থা, আপনি গানটা ফেলে দেন, ইউটিউব থেকে নামাই দেন, নতুন আমার গান এটা, অবিনাশ বাউল আরো 1 মাস আগে রেকর্ড করছে, এরকম অনেক কথা। ঠিক আছে ভাই, আমি তো পারি না ফেলে দিতে দাব করে, বিকজ আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই যেটা আপনার গান,
কেন পারি না, কারণ আমি যদি ইউটিউব থেকে ফেলে দেই গানটা, তাহলে গানটা যখন পরিচিত হচ্ছিল, মানুষজন শুনছিল, ওই অডিয়েন্সগুলো যখন আমাকে প্রশ্ন করবে যে এই গানটা কেন ফেলে দিলেন, আমি যদি বলতাম যে হ্যাঁ এটা টিটু পাগলের গান তাই ফেলে দিলাম, ডকুমেন্টস কি দিতাম যেটা টিটু পাগলের গান। অনুরূপভাবে যে ইউটিউবে যখন আপনার গানটি আপনি আপলোড করেন তখন কি ওটা গীতিকার সুরকার মাহবুব শাহর নামে? হ্যাঁ, মাহবুব শাহর নামে, কারণ মাহবুব শাহ আমাকে গানটা দেয় প্রথমেই, যেটা তার গান। স্বাভাবিকভাবে বিশ্বাস করা ছাড়া তো উপায় নেই, আমি গায়ক হিসেবে আমার কি বা করার থাকে। এখন একজন গীতিকার বললো যে রাব্বি ভাই আমার একটা গান আছে আপনাকে গাইতে হবে, আমি গাওয়ার আগে তো ওনাকে বারবার প্রশ্ন করতে পারি না যে আপনারই গান বা এটা ডিএনএ টেস্ট করে আমাকে তারপরে দিন, এটা তো সম্ভব না। একদম সর্বশেষ কি হচ্ছে যে আমি যতটুকু জানি যে আপনি একটা লাইভে এসে ঘোষণা দিলেন যে হ্যাঁ এটা টিটু পাগল। হ্যাঁ, আমি সেখানেই আসছি, কথাটা একটু মানে পিছন থেকে না আসলে বিষয়গুলো এলোমেলো হয়ে যাবে, জন্য আমি একটু সময় নিচ্ছি। এবার যেটা হয় যে ওই গানটা তারপরে টিটু পাগলকে আমি বললাম যে ভাই আমাকে একটা লিখিত কিছু দিয়ে যান, কারণ মাহবুব শাহ যদি তখন কেস করে দেয় যে আমার গানটা রাব্বি তুমি গাইলে আমার নাম দিয়ে, তারপরে কিসের ভিত্তিতে তুমি আবার চেঞ্জ করে দিলে, তো সেই ভিত্তি কিছু একটা যে একটা লিখিত আপনি লিখে দিন যে হ্যাঁ রাব্বি টিটু পাগল আমি, আমার গান এটা, দেন আমি দেখাতে পারবো ডকুমেন্টটা। এছাড়া তো একজন গায়ক হিসেবে আমার কিছু করেন না, কারণ আমি তখনও বলেছিলাম যে এটা যদি সত্যি আপনার গান হয়, যেদিন জানতে পারবো তারপরের দিন থেকে আপনার নামেই গাইবো, কারণ আমি গায়ক। এবার যেটা হয় যে অনেক সময় চলে যায়, মাঝখানে ওনারা আর যোগাযোগ করেন না। তারপরে কিছুদিন আগে আমি জানতে পারি যে ওনারা কপিরাইট অফিসে যাবেন বা এইসব অনেক কিছু, দেন আমি একটা ফেসবুক লাইভে আসি, লাইভে এসে এইভাবেই কথাগুলো বলি যে এরকমভাবে আমি গানটা পাই এবং এখন আরও একজন দাবিদার পাওয়া গেছেন টিটু পাগল, তো ঠিক আছে খুবই ভালো, বাট আমি নিজেও চাই এটা সত্যতা জানতে, এটা সঠিক গীতিকারকে জানতে। সেই লাইভের পরে তখনও রায়টায় কিছু হয়নি, তারপরে আরেকটা লাইভ আসলাম লাস্ট কয়েকদিন আগে, তখন আমি শুনতে পেলাম যেটা রায় হয়, এর আগে যেটা হয় কপিরাইট অফিস থেকে দ্বিতীয় যে শুনানিটা সেখানে আমি যাই, কারণ প্রথম শুনানিটা আমাকে নক করা হয়নি বা আমি পাইনি, আমাকে অফিশিয়ালভাবে আপনাকে নক করেছিল। হ্যাঁ, দ্বিতীয় শুনানিতে আমাকে অফিশিয়ালভাবে নক করে এবং আমি যাই, এবং তৃতীয় শুনানিতে আমাকে নক করেনি বা ফোনে নক করেছিল কিনা আমি জানি না, কারণ ওই টাইমটাতে আমি ইন্ডিয়াতে ছিলাম, হয়তো আমাকে ফোনে নক করলেও ফোন পাবে, দেন রায় হয়ে যায়। আমি ঢাকা ফিরে এসেই ঠিক লাইভে চলে যাই যে হ্যাঁ আজ থেকে আমরা জানলাম এটা টিটু পাগলের গান। এবং নিশ্চয়ই আমি তখন এটাই বলেছি যে আমি একজন গায়ক হিসেবে নিশ্চয়ই কাল থেকে এটা আমাদেরই দায়িত্ব, আমরা যারা গান করি তাদেরই দায়িত্ব প্রচার করা যেটা টিটু পাগলের গান। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই, কাল পরশুর মধ্যে বা 2-1 দিনের মধ্যে আমি আরো একটা খবর পেলাম যে এই গানটা টিটু পাগল ওনার বক্তব্য যেটা ছিল যে আজ থেকে আরো 4-5 বছর আগে থেকে উনি গানটা গায়, বা আরো ধরলাম 5-7 বছর আগে থেকে উনি গানটা গায়। কিন্তু আমি যেটা জানতে পারলাম নেত্রকোনাতে এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে বাউল আজাদ, ওনার নেত্রকোনা সদরে গেলে বাউল আজাদকে মানে যে কেউ বললেই চিনে যাবে। নেত্রকোনা শহরটা এরকম যে বাউলদের আমরা বাউল মুন্সির কথা, উকিল মুন্সির কথা বলতে পারি। একদমই তাই। এবং বাউল আজাদের লেখা একটা গান, আমরা তো ভালাই না ভালাই লয়ে থাইকো, অতীতের কথাগুলো মনে মনে রাইখো, এরকম একটা গান বাউল আজাদের লেখা। এবং ওনার নষ্ট নারী নামক একটি ক্যাসেট, তখন যে টেপ রেকর্ডারটা সেই সময়ের রেকর্ড করা 2004-5 সালের দিকে, মানে আজ থেকে 13-14 বছর আগে ওনার রেকর্ড করা। তাহলে টিটু পাগলাকে ছাড়িয়ে এখন ওই দিকটাতে মানে এটা প্রশ্ন চলে আসে হয়তোবা, আমি এরকম কোনো আমি বলছি না এটা বাউল আজাদেরই গান, বলছি না এখন রায় টিটু পাগলের নামে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি গায়ক হিসেবে বা আমরা যারা গায়ক তাদের কি করার। এবং এই গানটা আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে 2004-5 সালের দিকে নেত্রকোনার ওই অঞ্চলে কানা সিরাজ নামক একজন ভদ্রলোক, যিনি এই গানটা ট্রেনে গেয়ে বেড়াতেন, হ্যাঁ ট্রেনে গাইতেন, ওইখান থেকে অনেক মানুষ শুনেছেন গানগুলো, এরকম বহু মানুষ আমাকে ইনফরমেশন দিল। তো জাস্ট আমি যখন বললাম যে এটা টিটু পাগলের গান, তখন এই ইনফরমেশনগুলো আসলো যে ভাই মাহবুব শাহর নামে গাইছিলেন, তখন আমরা জানতাম যে ঠিক আছে ভুল একটা গাচ্ছে, বা এবার যখন টিটু পাগল দাবি করলো তখন তো আরো একজন পাওয়া গেল আরো আগের, তাহলে এই গানটা কার? তো সর্বশেষ আসলে কি হবে? সর্বশেষ কি হবে সেটা আমি তো নিজেও জানি না, বিকজ এই জন্য বলছি এই কথাটা, কারণ এই যে কিছুদিন পরে যদি আবার এই বাউল আজাদ এসে যদি আবার টিটু পাগলকে বলে যে ভাই, অথবা আমাকেই যদি এসে বলে যে রাব্বি ভাই এখন আপনি টিটু পাগলের নামে গেছে, মাহবুব শাহ চ্যাপ্টার ক্লোজ, যেহেতু কপিরাইট অফিস টিটু পাগলের নাম মানে নামে এটা দিয়ে দিয়েছে, সো আমি নিশ্চয়ই টিটু পাগলের নামে গাইবো। কিন্তু আমি নিজে ভয়ে আছি, বা আমি জাস্ট একটা আতঙ্ক আমার, যে আমি একটা গান গেয়ে কি বিপদে পড়ে গেলাম। আজকে এই গানটা যখন এই এতগুলো ভিউ হলো, মানুষের মধ্যে এইভাবে পৌঁছালো, তখনই এই গানটা নিয়ে ঝামেলায় পড়তে হবে, এরকম এতগুলো ওয়ারিশ বের হতে হবে গানগুলোর। এতদিন তো একবারও বের হয়নি। মনে হয় যে আপনি যেহেতু এই গানটির
সঙ্গীত শিল্পী এবং খুব জনপ্রিয়তা পেয়েছেন, গানটি ভীষণ এইভাবে ভাইরাল। বলতে পারি, যেমন মৌলিক শিল্পী আমি বলছি না, আমি কখনো আর বলবোও না, বিকজ অনেক বিতর্ক এটা নিয়ে। হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আমার গলায় এই গানটা মানুষের কাছে পৌঁছায়, আমি গাওয়ার পরে মানুষজন এই গানটা শোনে। কিন্তু সেক্ষেত্রে আপনি কি এরকম কিছু করতে পারেন যে কপিরাইট অফিসে বা প্যাটেন্ট করে নেওয়া যে বিষয়টি, যে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার নামে, যে আসলে আপনার এখানে করণীয় কি, যেহেতু আরো একজন দাবিদার এসে আমি এটা দাঁড়িয়েছে। হ্যাঁ হয়তো বা পারি, বা আমি জানি না এটা আসলে কি করা উচিত, বাট হয়তো বা এরকমটা হয় কিনা, আমি হয়তো এরকম বলতেও পারি যে আমাকে মানে এর মধ্যে কিভাবে জড়ানো হচ্ছে বা জড়িয়ে যাচ্ছি আমি, বা আপনার করণীয় আমার করণীয়টা কি আসলে একজন গায়ক হিসেবে। আমি এর পরে যখন আমি গানটা গাইবো, কোথাও পারফরমেন্স করব, কার নামে গাইবো? মাহবুব শাহ, ঠিক আছে, ওটা বাদ, কপিরাইট অফিস দিল আমাকে টিটু পাগল, আমি টিটু পাগলের নামে গাইবো। এবার তাহলে ওই ভদ্রলোকটার কি হবে? আমাকে তো অডিয়েন্সের কাছ থেকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, যারা নেত্রকোনার ওই অঞ্চলের মানুষ, তারা আমাকে বলছেন যেটা আপনি টিটু পাগলের নামে গাচ্ছেন, কিন্তু এটা তো বাউল আজাদের গান, এটা আমরা কানা সিরাজের মুখ থেকে শুনেছি, বাউল আজাদের গান, সেটা আরো 2004-05 সালের দিকে। তখন আমি তাদেরকে কি জবাব দেব? যাকে এরকম কিছু আমি এখন বিপদের মধ্যে, এটা নিয়ে বিপদের মধ্যে আছেন, কিন্তু হয়তোবা এটা কেটে যাবে কিছু দিনের মধ্যে। নিশ্চয়ই, আমি আশা করি। আমি তারপরেও একটু নরমাল বা কুল থাকার চেষ্টা করি, বিকজ ঝামেলা হয়েছে, ঝামেলার সমাধান হবে, এখানে আমার তো কিছু করার ছিল না। বা আমি যদি বলতাম যে গানটা আমার কামরুজ্জামান ভেবে বলে বা রাব্বি ভেবে বলে, তাহলে পুরোটাই দোষী আমি হতাম। তো এখানে তো আমি সেরকম কিছু বলিনি, আমি শুরু থেকেই বলে আসছি আমি একজন গায়ক। এত কথার পরে না এই গানটি একটু শুনতে পারি, গানের মুখটুকুই শোনাই, আমি যেভাবে গাই সেটা একটু শোনাই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা, অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। এই আর কি। একেবারেই সম্প্রতি আপনার যে একটি গান বেরিয়েছে, আগামী সামনেই তো পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখকে কেন্দ্র করে বালিকা, এই গানটি সম্পর্কে একটু শুনবো। বালিকা গানটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে নিঃসন্দেহে একটা গান। গানটার বৃষ্টি রহমান, সম্ভবত ওনার নাম সম্পূর্ণ, আপু ভুল হলে সরি, বৃষ্টি নিকনেম, তো ওনার লেখা, আলামিন খান ওনার সুর এবং কম্পোজিশন করা, আমার গাওয়া, আর ভিডিওটা করেছেন হচ্ছে জি স্বাধীন, শশী মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি রিলিজ হয়। এবং আমার মনে হয় যে ভালো একটা গান বা ভালো মানুষজন নেবে, মানুষজনের কাছে ভালো লাগবে। ভিডিওর থিমটা সম্পূর্ণ মানে আমার কাছে ভালো লেগেছে, একটু ভিন্ন রকম, সবকিছু মিলে মনে হলো যে বা ভালো একটা কিছু, দেখা যাক দর্শকরা কিভাবে নেয়। আচ্ছা, একেবারেই তখন কথায় কথায় বলছিলেন যে যখন আপনাকে ফোন দেওয়া হলো আপনি কলকাতায় ছিলেন এবং প্রথমবার দেশের বাইরে গিয়ে শো করা, নদিয়াতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, তো এটার মানে অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা যদি বলি, একটা ভয়ঙ্কর ভয়াবহ অভিজ্ঞতা, মানে ভালো লাগার, পজিটিভ নিশ্চয়ই ভালো লাগার কথা বলছি, কারণ প্রথমবার এই তারকাটার পার হয়ে যাওয়া, একটা বর্ডার ক্রস করা, যে বাংলাদেশ থেকে আমি আরো একটা দেশে যাচ্ছি। এবং সব থেকে ভালো যে জিনিসটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে ওই মানুষগুলো আমাকে এত ভালোবাসা দিয়ে বরণ করে নেয়, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার দেশের মানুষগুলো তো আমাকে নিঃসন্দেহে ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে। দেশের বাইরের মানুষগুলো যে এত আপন করে নিতে পারে বা এত আপন করে নেবে, এটা কখনো ভাবিনি। ওইখানে যে 2 দিন বা 3 দিন ছিলাম, প্রত্যেকটা মানুষ মানে এতটা আন্তরিক, মানে যেন মনে হয়েছে যে আমি সবসময় আড্ডা দেই ওনাদের সাথে, ওনাদের চলাফেরা সবকিছু, এভরিথিং। ওরা ভীষণ সাহিত্য অন্তঃপ্রাণ মানুষ একদম। এবং সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে লোকগান আমি যেটা করি বা এই ধরনের গানকে বা একজন শিল্পীকে এত সম্মান করতে জানেন ওনারা, এটা সত্যি শেখার আছে ওনাদের কাছ থেকে আমাদের। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি ধানমন্ডির লেকে গিয়ে মাঝে মধ্যে গান করতেন এবং এটা আপনি খুব পছন্দ করেন যে লেক পাড়ে গিয়ে গান করতে, তো এখনো কি সেই গানগুলো কি করা হয়? এটা আসলে যেটা হয় যে ধানমন্ডি লেকে, আমি তো ওই এলাকাতেই, ঢাকাতে যখন প্রথম আসলাম ওই এলাকাতেই থাকি, তো সেই জায়গা থেকে গ্রামের ছেলে, একদম অজপাড়া গ্রামের ছেলে, তো ঢাকা শহরে তো ওই চারপাশের বিল্ডিংগুলোর মধ্যে ভালো লাগে খুব কম, তো সেটার জন্য ওই লেক পাড়ে বা লেকের মধ্যে ওই পরিবেশটা একটু গ্রামীণ পরিবেশ,
সেই লোভে ওখানে বসতাম। এই বসে একটা দোতারা ছিল, দোতারা দিয়ে গান করতাম, 2-4 জন জড়ো হয়ে যেত, এই আড্ডাবাজিগুলো করতাম। এখন তো এভাবে সময়টা হয়ে ওঠে না। ওটা কি মানে ধারাটা কি একটু হলেও অব্যাহত আছে? যে হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আমি ওইখানে এখনো মাসে অন্তত 1-2 বার হলেও বসি, কারণ আমার ওই ভালো লাগা থেকে বা ওই লেকে যে ছোট ছোট বাচ্চারা যারা থাকে নর্মালি, ওরা এসে ভাইয়া তোমাকে অনেকদিন দেখি না, বা অন্য যারা দোকানদার আছে এই দোকানিগুলাও বলতো যে মামা অনেকদিন দেখি না, এই সব কিছুর থেকে একটা মানে দায়বোধ চলে আসে যে হ্যাঁ যাই। এবং সব থেকে বড় কথা যদি বলি, নিজের স্বার্থের জন্যই আমি যাই, আমার নিজের আত্মতৃপ্তির জন্যই আমি যাই। আচ্ছা, এই যে কথাটি বললেন যে গ্রামের ছেলে এবং ঢাকায় আসা, কিন্তু যতটুকু জানি যে ম্যাজিক বাউলিয়ানায় আপনি যখন পারফর্ম করলেন বা আপনি যখন এখানে অংশগ্রহণ করলেন, তখন আপনি ঢাকার হয়ে করেছিলেন। এটা আসলে কেন? এটা হয়েছিল কারণটা হচ্ছে যে আমি ঢাকাতেই তখন থাকতাম, আর ঢাকা থেকে অডিশনটা দেই। আচ্ছা, ওটা কি পারপাসে ঢাকায় আসা হয়েছিল? ঢাকায় আসার, ইউনিভার্সিটি বলতে ছায়ানটে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, মানে ম্যাজিক বাউলিয়ানার আগে আপনি ছায়ানটে আমি 2015 সালের অক্টোবর মাসের 5 তারিখ প্রথম ঢাকায় আসি, এর আগে কখনোই ঢাকা আসিনি। আচ্ছা, দুর্দান্ত। তো এবার আসার পরে 16 সালের জানুয়ারির 4 তারিখে ছায়ানটে অডিশন হয়। তো সেটার লোভেই, সেটার জন্যই ছায়ানটের ভর্তি হওয়ার জন্য আমি ঢাকাতে আসি। এবং ওইটার পরে যেটা হয় যে ম্যাজিক বাউলিয়ানাটা আসে মানে 16 সালের শেষের দিকে। তো ওই অডিশনটা দেওয়ার জন্য নর্মালি যে হবে কি না হবে, আমি তো গান তেমন কিছু আজও জানি না বা বুঝি না। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে রাজশাহীতে রেজিস্ট্রেশন করে রাজশাহীতে গিয়ে অডিশন দেওয়াটা আমার জন্য অনেক ঝামেলার ছিল তখন, ঢাকা থেকে রাজশাহীতে গিয়ে অডিশন দেওয়া, বা আমি জানতামও না যে ঢাকা থেকে অডিশন দিলে ঢাকার প্রতিযোগী হব। তো ঢাকাতেই বন্ধুরা জোর করেই রেজিস্ট্রেশন করে দেয়, মানে সবাই একসাথে করে, আমারটাও করে ফেলে। আমি সেদিন অসুস্থ ছিলাম, আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল, সেটা নিয়ে আমি অডিশন দিতে যাই। লাকিলি আসলে হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে সবার ভালোবাসা, দোয়া, নিজের কর্ম সব কিছু মিলে গেলে হয়তো বা হয়। তো সেই জায়গা থেকে আর কি এটা করা, তাই ঢাকার প্রতিযোগী, ঢাকা থেকে অডিশন দেওয়া হয়েছিল, তার জন্যই ঢাকার প্রতিযোগী। একদম শুরুর গল্পটা শুনবো যে অডিশন দিতে যাওয়া, এটা কি আসলে নিজের তাগাদা থেকে নাকি বন্ধুরাই? একদমই না, বন্ধুরা। আমি সবসময় আমার ওই সকল বন্ধুদের কাছে কৃতজ্ঞ যাদের জন্য আমার আজকের এই জীবনটা, আমি যদি বলি। কারণ ওই ম্যাজিক বাউলিয়ানার মধ্য দিয়ে আমার কিন্তু আজকের গানের মধ্যে প্রফেশনালি বলি বা মিডিয়াতে ইন করা, সেটা আমার ম্যাজিক বাউলিয়ানা দিয়ে। এবং বন্ধুরা যেটা করে, ছায়ানটের বন্ধুরা, আমি যদি নাম বলতে চাই, আলামিন, সীমান্ত, বাইজিদ, মিল্টন ভাই, সবাই খুব আন্তরিক ছিলেন। কমেন্টস গুলো পড়তে পারছি না, একটু সমস্যা হচ্ছে। আমার মনে হয় দর্শক যারা আছেন, বন্ধুরা অবশ্যই দেখছে, এবং দর্শক আপনারা চাইলে আমাদের এই লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর আমি খুবই দুঃখিত যে আজকে আমরা কমেন্টস গুলো পড়তে পারছি না। যেহেতু বন্ধুদের কথা এলো, এবং এই বছরই এটা দর্শকদেরও জানা দরকার যে ছায়ানটের পরীক্ষা আপনি প্রথম হয়েছেন লোকসঙ্গীতে। আমাদের ছায়ানটের কি রকম যে ম্যাজিক বাউলিয়ানায় যখন গেলেন তখন কিন্তু পঞ্চম হয়েছিলেন, পঞ্চম হয়েছিলেন, এবং ছায়ানটের এই পরীক্ষাতে আপনি প্রথম হয়েছেন। তো এটা কি আসলে আপনার চর্চাটা অনেক বেশি বেড়ে গেছে, নাকি অনেক বেশি আপনি মনোযোগী এই ক্ষেত্রটার ক্ষেত্রে? এটা আসলে কি, আমি সবসময় একটা কথা মানুষ বলে যে নিজের ভালো লাগার যে জিনিসটা, আন্তরিকতার সাথে যে কাজটা মানুষ আমরা করি, সেটা নিশ্চয়ই ভালো হবে। আর ছায়ানটে আমি এবার তৃতীয়বার মানে ফার্স্ট হলাম। আচ্ছা, ছায়ানটের তো ডিপার্টমেন্ট থাকে এরকম ভাবে, সঙ্গীত প্রবেশ আর সঙ্গীত সূচনা। প্রথমের কোর্সটা সূচনা 2 বছর, এরপরে প্রবেশ 4 বছর। তো প্রথম 2 বছর সূচনাতে আমি বরাবর ফার্স্ট। এবং এবার সঙ্গীত প্রবেশের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠলাম, সেখানেও ফার্স্ট হলাম। মানে যদি ওইভাবে বলি, তৃতীয়বারের মতো আমি ফার্স্ট। সো সেটা নিঃসন্দেহেই আমার কাছে ভালো লাগার, যে আমি সবসময় চেষ্টা করি এখন ওই ধারাবাহিকতাটাকে ধরে রাখা, যে প্রথমবার ফার্স্ট হয়েছিলাম, এরপর দ্বিতীয়বার হলাম, তৃতীয়বার, এটা যেন একদম অব্যাহত থাকে। আর ইউরাতে যে অনার্স করছেন সঙ্গীতের উপরে? হ্যাঁ, ইউরাতে অনার্স করছি, সেখানে এবার 6 সেমিস্টার ফাইনাল সামনে। স্যাররা প্রচন্ড হেল্পফুল আমার, মানে আমার খুব স্বাভাবিক, একজন সেলিব্রিটি স্টুডেন্ট, না সেরকম কিছু নয়, প্রচন্ড ভালোবাসেন আমার স্যারেরা। ইভেন আমি একটু বলে রাখি যে এই মাসের শেষে আমি রাশিয়াতে যাচ্ছি, যদি সবকিছু ঠিক থাকে। তো হতেও পারে যে বাই চান্স কোনোভাবে না যাওয়া হলো। কি প্রোগ্রামের পারপাসে? এটা একটা বৈশাখী প্রোগ্রাম, ওনাদের কনসার্ট হবে, যেখানে বাঙালি, খুব একটা বড় কনসার্ট সেরকম কিছু নয়, সিলেক্টিভ কিছু মানুষজনরা মিলে ওইখানে। আমার জন্য আমার সৌভাগ্যের যে আমি শুধুমাত্র দোতারা প্লে করব, আর আমার সাথে একজন তবলা থাকবেন, এবং দেশীয় গান শুনবেন ওরা, দেশের গান, বাংলা গান শুনবেন,
একটা বড় দায়িত্ব দেশকে রিপ্রেজেন্ট করা, দেশীয় গানকে রিপ্রেজেন্ট করা। তো সেটাই আর কি, যেটা বলছিলাম যে ইউনিভার্সিটির শিক্ষকরা আমাকে কতটুকু হেল্প করছেন, যে আমার ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা ঠিক ওই সময়টাতে আমার পরীক্ষা যেন আমি দিতে পারি তার জন্য রুটিনটা ওনারা হয়তো আগে পিছিয়ে করছেন। তো এরকম সুবিধা, এরকম সাপোর্ট আমার শিক্ষকরা আমাকে দেন, আমার পরিবার আমাকে দেন, এবং নিশ্চয়ই অডিয়েন্স। পরিবারের কথা একটু শুনবো। যতটুকু জানি যে বাবা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, হ্যাঁ, এবং মা বা ভাই বোন সম্পর্কে আমরা আসলে তেমন কিছু জানি না। আমার বাবা মা আর ছোট একটা বোন আছে, ওনারা সবাই রাজশাহীতে আমার গ্রামের বাড়িতেই থাকেন। খুব সাধারণ গ্রামের কৃষক পরিবারের ছেলে আমি, কিন্তু আমার বাবার মানসিকতা, বাবার চিন্তা নিঃসন্দেহে অনেক উঁচু বর্গের মানুষগুলোর মতোই আমি যতটুকু দেখেছি। তো বাবা আমাকে ছোটবেলাতে ক্লাস 3-তে পড়া অবস্থায় আমাকে হারমোনিয়াম কিনে দেয়, কিন্তু সেই বয়সটা তো আসলে হারমোনিয়াম বাজানোর মতো কোনো ইচ্ছা আগ্রহ ছিল না। তারপরেও হারমোনিয়ামটা কিনে দেয় বাবা। বাবা গান করতেন, গান পছন্দ করতেন, সেভাবে শিখতে পারেনি। বাবার তখন যৌথ পরিবারের চাপাচাপিতে স্বাভাবিক গ্রামের ওই পরিবারগুলোতে ছেলের মধ্য দিয়ে তার স্বপ্নটা পূরণ হয়, সেইভাবে আর কি গানের মধ্যে ঢোকা। পরিবারের সাপোর্ট আমার সব সময় এবং সব সময় থাকবে আশা করছি। আপনার খুব পছন্দের একটা গান, আমারও পছন্দ এবং অনেক দর্শকদেরও পছন্দ, সাধু কানা, যেটা গত বছর বেরিয়েছিল। আমরা কি একটু মুখটা শুনতে পারি? হ্যাঁ, এই গানটা শেখ সাইফুল্লাহ রুমির লেখা, আমার সুর করা। একেবারেই মৌলিক সুর বলতে পারি না, কারণ রবীন্দ্র পরবর্তী খুব কম মানুষই দাবি করতে পারে যেটা আমার মৌলিক সুর। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রচলিত ট্রেডিশনাল অনেকের সাথে মিলে যাবে। ওইটা গাই, একটু শোনাই। শুনবো। কানায় কানায় জমছে মেলা, কানায় কানায় জমছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভেতরে তার ইবলিশ শয়তান, মুখে দেখি সুন্দর বল, ভেতরে তার ইবলিশ শয়তান, মুখে দেখি সুন্দর বল। কানায় কানায় হইলে রে এক হাত ধরিয়া পথ দেখায়, দুই সাধুতে হইলে দেখা, আড়াল কইরা মুখ লুকায়, সব কিছুতেই ভেজাল দেখি, সব কিছুতেই ভেজাল দেখি, যায় না চেনা আসল নকল, দাদারে দাদারে যায় না চেনা আসল নকল, ভেতরে তার ইবলিশ শয়তান, মুখে দেখি সুন্দর বল। দুর্দান্ত, অসাধারণ। কথাগুলো চমৎকার। হ্যাঁ, একদম চমৎকার। একটু শুনবো আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেহেতু সামনে এখন অনেক লম্বা সময় পড়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ছোট্ট একটা আশা, মানে আমি আশা তো নিশ্চয়ই, মানুষ আশায় বেঁচে থাকে, এটা কথা সত্যি, কিন্তু ভয় পাই, মানে এক্সপেকটেশন লেভেলটা অনেক বড় করতে প্রচন্ড ভয় পাই। তারপরে সেটার জন্যই, তাছাড়া তো মরে যাব। পড়াশোনা করছি, অনার্স করছি মিউজিকে, এবং এটা মাস্টার্স শেষ করে হয়তো পিএইচডি করব, এরকম একটা ইচ্ছা আছে। এবং কিছু গান সংগ্রহ করব, যে গানগুলো অনেক দূরে পড়ে থাকে। আমরা যারা আজকে গান করছি, যারা গান গাইলে 10টা মানুষের কাছে পৌঁছায়, এরকম আমরা যারা আছি, আমার বোধহয় তাদের দায়িত্ব সমাজের পিছনে পড়ে থাকে আরো কিছু গানগুলোকে তুলে নিয়ে এসে সবার সামনে দিতে। আমরা যেটা করছি হয়তো সিলেক্টিভ 50টা 100টা গান আছে, সেগুলো দিয়েই শো করছি, সেগুলো দিয়েই গাচ্ছি। আমার মনে হয় যে পুরনো পিছনে পড়ে থাকে এরকম গানগুলোকে তুলে আনা দরকার। সেই চেষ্টাটা থাকবে, বা আমি চেষ্টা করছি, করে যাব। লক্ষ্যটা ঠিক ওরকমই, যে আমৃত্যু গান নিয়েই আছি। আজকে আমি যেখানেই যাই, আড্ডা দেই, বসি, যাই করি, আমার 24টা ঘন্টা শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি গান নিয়ে পুরো যাপিত জীবনকে অতিবাহিত করা। এটাই আর কি গান নিয়ে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। এবং গান শুনতে শুনতে কিন্তু বিদায় নেব, তবে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেক কিছুই বলতে চাই, আবার বলতে গেলে মনে হয় যে না, বলার কিছুই নেই। সত্যি কথা বলতে যে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, আমার গানগুলো শুনছেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। কথাটা মন থেকেই বললাম, কারণ আমরা দেখেছি অনেক সময় মুখ থেকেই শুধু বলি। যাকে ভালোভাবে যেন গান গাইতে পারি সেরকমটা দোয়া করবেন, ভালো কিছু গান গাইতে পারি, আর যতটুকু ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি। আপনারা যেন আমাকে আমৃত্যু এইভাবে ভালোবাসতে পারেন, সেই মানে তার যোগ্য আমি যেন থাকতে পারি, এটাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকাটা দরকার। অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর গান শুনবো। দর্শক, এই ছিল আমাদের প্রথম আলো ক্যাফে লাইভের আজকের আয়োজন। অনেক বেশি ভালো থাকুন, আর শিল্পে বাঁচুন, সৃষ্টিতে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন। কোথাও যাবেন না এখন, কারণ আমরা গান শুনবো।
আচ্ছা, আমি একটা গান করছি, এই গানটা তানভীর আলম সজীব, আচ্ছা, সজীব ভাই ওনার লেখা শুরু করা, খুব চমৎকার গান, আমি জাস্ট 2 লাইন শোনাবো। ফকির লালো কইয়া গেলা না, কারবা বাড়ি কে পড়শি, আর শ্রীনগরের ঠিকানা লালো, ফকির লালো কইয়া গেলা না, অচিন পাখি আমার কিসের নেশা, খাঁচার ভিতর আসে যে আর যায়, অচিন পাখি আমার কিসের নেশা, খাঁচার ভিতর আসে যে আর যায়, এখন কোনটা খাঁচা কে বা পাখি, এখন কোনটা খাঁচা কে বা পাখি, পাখি কোন দোষেতে পোষ মানে না লালো, ফকির লালো কইয়া গেলা